আচ্ছা, এবার দেখো, স্পেস নিয়ে উনি বলেছেন, এখন টাইম নিয়ে বলছেন। স্পেসের আর্গুমেন্ট এবং টাইমের আর্গুমেন্ট গুলো প্যারালাল, মানে একই রকমের আর্গুমেন্ট দিচ্ছেন। বলছেন যে টাইম ইজ নট অ্যান এম্পিরিক্যাল কনসেপ্ট। ঠিক স্পেসের মতন করেই বলছেন, এটা এম্পিরিক্যাল কনসেপ্ট নয় যে বিভিন্ন টাইম দেখে দেখে করলাম, কেননা উই ডু নট গেট দ্য কনসেপ্ট অফ টাইম বাই অ্যাবস্ট্রাক্টিং ফ্রম এক্সপিরিয়েন্স। আমরা গত্যের ধারণা পাই, গরুর থেকে অ্যাবস্ট্রাক্ট করে করে গত্যের ধারণা পাই, কিন্তু টাইমের ধারণাটা এমন নয় যে আমরা অ্যাবস্ট্রাক্ট করে করে পাই, এটা বলছেন। অন দ্য কন্ট্রারি, উই ক্যানট এক্সপিরিয়েন্স এনিথিং উইদাউট প্রিসাপোজিং টাইম। টাইমটা হচ্ছে প্রিসাপোজিশন। আমি টাইমকে না ধরে নিয়ে কিছুকে অ্যাবস্ট্রাক্ট করতে পারি না। বিষয়টা এরকম, দেখো, দুটো জিনিস আছে, তো দুটো আছে, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি টাইমের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলে তবেই বুঝতে পারবে দুটো আগে আছে না পরে আছে, মানে টাইমের দিক থেকে আগে আছে না পরে আছে, সিমালটেনিয়াসলি আছে কিনা, একই সঙ্গে আছে কিনা, এটা তুমি বুঝতে পারবে টাইমের ধারণাটা কনসেপ্ট করলে, মানে প্রিসাপোজ করলে। I observe that two things happen simultaneously, or that one thing occurs before another. I would not be in a position to observe this, would not be able to register this observation, did I not already have the idea of time. এই যে আগে আছে পরে আছে একই সঙ্গে আছে, এটাকে বুঝতে গেলে তোমাকে টাইমকে আগে থেকে ধরে নিতে হবে। এগুলোকে বুঝে তুমি টাইমকে পরে বুঝবে, এটা হবে না। আগে টাইমের ধারণা থাকলে তবেই তুমি বুঝতে পারবে এই জিনিসগুলো এইভাবে হয়। দুই নম্বরে বলছেন, টাইম ইজ এ নেসেসারি আইডিয়া। ওয়ান ক্যানট ইমাজিন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ নট ইন টাইম, that is a world where nothing happens either before or at same time or as after something else. One can, according to Kant, easily imagine that nothing happens and that nothing exists, but not that there is no time. টাইমকে ছাড়া কিছু কল্পনা করা যাবে না। দুটো ঘটনা ঘটেছে, দুটো ঘটনা ঘটলে, দেখো আমি স্পেসের ক্ষেত্রে বস্তুর কথা বলেছি, টাইমের ক্ষেত্রে বস্তুর কথা বলিনি। টাইমের ক্ষেত্রে ঘটনার কথা বলেছি। বস্তু স্পেসে থাকে, টাইমে থাকে ঘটনা। দুটো ঘটনা ঘটেছে, এটা টাইমে বস্তু থাকে না, টাইমে ঘটনা থাকে। দুটো ঘটনা ঘটেছে, এটা একই। তোমাকে বোঝার উপায় হচ্ছে, আর কোনো উপায় নেই, এই ছাড়া কোনো উপায় নেই। একসাথে ঘটেছে, এক এ বি এর আগে ঘটেছে, বি এর আগে ঘটেছে, এইভাবেই তুমি বুঝবে। এখানে তোমায় টাইমকে প্রিসাপোজ করে নিতে হবে। টাইমকে প্রিসাপোজ না করলে এইভাবে তুমি বুঝতে পারবে না। টাইমকে আগে থেকে ধরে নিতে হবে, না হলে শুধু দুটো ঘটনা ঘটেছে,
আগেও ঘটেনি, পরেও ঘটেনি, আগে পরে একসাথে, এগুলো বুঝতে গেলে টাইম লাগবে। নাহলে শুধু দুটো ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবসময় আগে পরে একসাথে এটা দিয়ে বুঝি। ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, ও মাথা ঘুরে পড়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করব, ওষুধ আগে খাইয়েছিল তারপরে মাথা ঘুরে পড়েছে, নাকি মাথা ঘুরে পড়েছে তারপরে ওষুধ খাইয়েছিল? এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা টাইমে সাজিয়ে নিতে চাইবো। ও মাথা ঘুরে পড়েছে বলে ওষুধ খাইয়েছে, নাকি ওষুধ খাইয়েছে বলে মাথা ঘুরে পড়েছে? আমাদের টাইমের কনসেপ্ট আগে থেকে না থাকলে এই জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করতে পারতাম না। তাহলে টাইম নেসেসারি আমাদের কাছে। টাইম ইজ নট এ ডিসকার্সিভ কনসেপ্ট। আমি খুব সংক্ষেপে বলছি, এই কারণে যে স্পেসের আর্গুমেন্ট গুলো আমরা বলেছি। বাট অ্যান আপ্রাইরি ইনটুইশন, we can speak of different segments and periods of time, but such segments and periods are parts of one and the same time. দেখো, টাইম কোনো ডিসকার্সিভ কনসেপ্ট নয়। ডিসকার্সিভ কনসেপ্ট মানে বারে বারে দেখে দেখে আমরা যে কনসেপ্ট গুলো তৈরি করি, সেগুলোকে বলে ডিসকার্সিভ কনসেপ্ট। অনেক গরু দেখে আমি গরুর গোত্রের আইডিয়া তৈরি করলাম, এটা হচ্ছে ডিসকার্সিভ কনসেপ্ট। টাইম এরকম ডিসকার্সিভ কনসেপ্ট নয়। অনেক গরু দেখে গরু আইডিয়া তৈরি করার মতন কনসেপ্ট টাইম নয়। টাইম একটা কনসেপ্ট। ডিসকার্সিভ কনসেপ্টে কি থাকে? অনেক পার্টিকুলার ইনস্ট্যান্স থাকে। অনেক গরু আছে, কিন্তু দেখো টাইম এরকম নয়। অনেক টাইম আছে এরকম হয় না। সঙ্গে সঙ্গে কেউ বলতে পারে, হ্যাঁ অনেক টাইম তো আছেই, সকাল 6টা, সন্ধে 6টা, সকাল 8টা, সন্ধে 8টা, অনেক টাইম আছে। কিন্তু না, সেরকম নয়। কারণ সকাল 6টা, সন্ধে 6টা, এটা আমরা জানি একটা টাইমের মধ্যেই আমরা কাল্পনিক ভাগ করে নিয়ে সকাল 6টা, সন্ধে 6টা এরকম করেছি। ডিসকার্সিভ কনসেপ্ট গুলো এরকম নয়। আমি একটা গরুর মধ্যে ভাগ করে নিয়ে লেজের গরু, মাথার গরু এরকম ভাবে ভাগ করিনি। অনেক গরু আছে, একই একই জাতীয় অনেক পদার্থ আছে। কিন্তু টাইমের ক্ষেত্রে এরকম নয় যে একই জাতীয় অনেক পদার্থ আছে, আমরা একটার মধ্যেই ভাগ করে নিয়েছি। যা এক, তার ডিসকার্সিভ কনসেপ্ট হতে পারে না। কারণ মানে সামান্যের লক্ষণই হচ্ছে অনেকানুগত। কিন্তু টাইমের ক্ষেত্রে টাইম অনেকানুগত নয়। যেখানে যে অনেকটা দেখা যাচ্ছে সেটা একের মধ্যে ভাগ করে নিয়ে অনেক করা হয়েছে। সেই জন্য এটা কিন্তু ডিসকার্সিভ কনসেপ্ট নয়। চলো এগোনো যাক। আমি খুব সংক্ষেপে বলছি এই কারণে যে আগের স্পেসটা তোমরা পড়েছো।
আরেকটা যুক্তি কান্ট দিয়েছেন, টাইম হচ্ছে ইনফাইনাইট ম্যাগনিটিউড, অর্থাৎ টাইমের পরিমাণ হচ্ছে অসীম। কোন ডিসকার্সিভ কনসেপ্ট অসীম হতে পারে না। প্রথম পয়েন্ট, মানে আমরা গত্যকে অসীম বলি না। অসীমত্ব একটা পরিমাণ, পরিমাণ দ্রব্যে থাকে, পরিমাণ সামান্যে থাকে না। কাজেই টাইমকে যদি সামান্য বলো, টাইমের অসীমত্ব নস্যাৎ হয়ে যায়। কাজেই টাইমকে অসীম বলা যাবে না। কারণ এখানে আরেকটা যুক্তি দিয়েছিলেন, যে যুক্তিটা পরে তুলে নিয়েছিলেন, সেটা হচ্ছে, এক মিনিট, this a priori necessity also grounds the possibility of apodictic principles of the relations of time, or axioms of time in general. It has only one dimension. Different times are not simultaneous, but successive. These principles could not be drawn from experience, for this would yield neither strict universality nor apodictic certainty. We would only be able to say this is what common perception teaches, but not that it is how matters must stand. These principles, these principles are valid as rules under which experiences are possible at all, and instruct us prior to them, not through it. দাঁড়াও,
The a priori necessity also grounds the possibility of apodictic principles of the relations of time or axioms of time in general. It has only one dimension. Different times are not simultaneous but successive. These principles could not be drawn from experience, for this would yield neither strict universality nor apodictic certainty. এখানে একটা টুইস্ট আছে। দেখো, টাইমের কিছু বৈশিষ্ট্য আছে, যার জন্য জায়গাটা পড়লাম একটু। টাইমের কিছু বৈশিষ্ট্য আছে, এটা কান্টের টেক্সট থেকে পড়লাম, জায়গাটা বলে দিই, দাঁড়ো। B47, টাইমের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য বিষয়ে আমাদের আপ্রায়োরাই এবং অ্যাপোডিক্টিক সার্টেনটির জ্ঞান হয়। মানে কঠোর নিশ্চয়তার জ্ঞান হয়। কান্টের ইন্ডিকেশন হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক্স এর জ্ঞান হয়। অ্যারিথমেটিক্সে আমরা অ্যাপোডিক্টিক সার্টেনটির জ্ঞান পাই। কি করে পাই? কারণ মানে তা টাইমের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। দেখো, টাইমের ক্ষেত্রে একটা নিয়ম আছে, একটা মোমেন্ট আর একটা মোমেন্ট সিমান্টেনিয়াস হতে পারে না, একই সঙ্গে হতে পারে না। একটা মোমেন্ট তার পরের মোমেন্টে আসবে, তারপরের মোমেন্ট তারপরের মোমেন্টে আসবে, 1 2 3 4 এরকম ভাবে আসবে। এখন এইভাবে আসায় টাইমের এই বৈশিষ্ট্যটার জন্য, টাইমের আরো কিছু বৈশিষ্ট্য আছে, টাইমের এই ধর্মগুলো, তাহলে একের সঙ্গে এক যোগ করলে 2 মোমেন্ট হবে। এইভাবে আমরা কাল সম্পর্কে কিছু সুনিশ্চিত এবং অ্যাপোডিক্টিক সার্টেনটি পাই, মানে ব্যত্যয়হীন নিশ্চয়তা পাই। এই এবার উল্টো দিক থেকে আর্গুও করছেন, এই ব্যত্যয়হীন নিশ্চয়তা আমাদের কাছে আসতে পারতো না যদি না আমাদের কাল আমাদের কাছে ব্যত্যয়হীন নিশ্চয় রূপে আসতো, অ্যাপোডিক্টিক সার্টেনটি হিসেবে আসতো। আমরা সেই বিষয়ে অ্যাপোডিক্টিক সার্টেনটি পাই যে বিষয়টাই অ্যাপোডিক্টিক্যালি সার্টেন। বিষয়টা নড়বড়ে হলে তার সম্পর্কে অ্যাপোডিক্টিক সার্টেনটি পাওয়া যায় না। ঘাসের রং সবুজ, এটা সম্পর্কে আমরা অ্যাপোডিক্টিক সার্টেনটি পাবো না, কারণ এমন ঘাস আছে যে ঘাসটার রং সবুজ নয়। অ্যাপোডিক্টিক সার্টেনটি সেখানেই পাবো যেখানে এক্স ইজ এফ এবং এক্স মাস্ট বি এফ। যেহেতু ম্যাথমেটিক্সে অ্যাপোডিক্টিক সার্টেনটি পাই, তাহলে টাইম নিশ্চয়ই সুনিশ্চিত। উল্টো দিক থেকে আর্গুও করছেন। তারপরে বুঝেছিলেন এই আর্গুমেন্টটা দাঁড়ায় না, মানে মেটাফিজিক্যাল এক্সপোজিশন হিসাবে দাঁড়ায় না, এটা অ্যাকচুয়ালি ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন। তাই এই আর্গুমেন্টটাকে পরে নিয়ে গিয়ে মানে সেকেন্ড এডিশনে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে স্থান দিয়েছেন। সেখানে আর্গুমেন্টটার ফর্ম কি আমরা পরে আরো আলোচনা করব। ফর্মটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয়, ম্যাথমেটিক্স টাইমের উপর ডিপেন্ড করে।
টাইম যদি অ্যাপোডিক্টিক সার্টেনটি না দেয় তাহলে ম্যাথমেটিক্স অ্যাপোডিক্টিক সার্টেনটি দিতে পারে না। সুতরাং টাইম অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয়। টাইম যেহেতু অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয় তাই টাইম আপ্রায়োরাই, ডিসকার্সিভ নয়। এটা হচ্ছে আর্গুমেন্টের ফর্ম। স্যার ম্যাথমেটিক্সের সঙ্গে টাইমের রিলেশনশিপটা কিভাবে স্টাবলিশ করছেন? দেখো এটা খুব অবভিয়াস। স্পেস, স্পেসের সঙ্গে কার সম্পর্ক? স্পেস কার প্রপার্টি আলোচনা করে? জিওমেট্রি। জিওমেট্রি স্পেসের প্রপার্টি আলোচনা করে, তাই না? হ্যাঁ। তাহলে ম্যাথমেটিক্স কার প্রপার্টি আলোচনা করে? জিওমেট্রির প্রপার্টি তো আলোচনা করে না। কারণ জিওমেট্রি, ম্যাথমেটিক্যাল জিওমেট্রির কোনো কনসেপ্ট ছিল না। তাহলে মানে ম্যাথমেটিক্স কার প্রপার্টি আলোচনা করে? সেটা তুমিই বলো। স্যার ক্ষণ বা টাইমকে কি ইন্ডিকেট করছে? যে যেমন বললেন 1 + 1 = 2, এটা তো ক্ষণের টাইম হচ্ছে। মানে ক্ষণ দিয়ে কি ওই টাইমের সঙ্গে রিলেশনশিপটা বিল্ড আপ হচ্ছে? আচ্ছা। টাইমের প্রপার্টি এ করে যে 1, আমরা জানি যে কি হয়, টাইমের কনসেপ্ট দিয়ে আমাদের ম্যাথমেটিক্সকে বুঝতে হয়। কি বুঝতে হয়? একের পরে আর এক, তাহলে পেলাম 2। এখন একের পরে আর এক, তাহলে আরেকটা ইজ গ্রেটার দ্যান 1। কিসে গ্রেটার? কোনো এম্পিরিক্যাল জিনিসে হবে না, কারণ এটা রিজন দিয়ে হয়। তাহলে এটা টাইম দিয়ে হতে হবে। টাইম 1 প্লাস টাইম 1 টাইম 2। আর তো কোনো উপায় নেই বোঝার। কারণ ওরকম ইউনিভার্সাল জিনিস আমাদের কাছে আর নেই। তুমি বললে যে না, একটা পুঁতি তার সাথে আর একটা পুঁতি দুটো হলো, এটা তো ইউনিভার্সাল হলো না। কারণ পুঁতির জায়গায় আমি হাতি যোগ করতে পারি, কিন্তু ইউনিভার্সাল হবে যখন একটা টাইমের সাথে আরেকটা টাইমকে যোগ করবো। টাইমটা ইউনিভার্সাল, এই জন্য ম্যাথমেটিক্স ইউনিভার্সাল। তাহলে স্যার সংখ্যাগুলো যে 1, 2, 5 এই সংখ্যাগুলো কি টাইমকে রিপ্রেজেন্ট করে? না, কান্টের পরিভাষা অনুযায়ী। টাইমকে প্রিসাপোজ করে, রিপ্রেজেন্ট করে। আচ্ছা। সংখ্যাগুলো কান্ট কনসেপচুয়ালিস্ট, সংখ্যাগুলো কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা। কিন্তু টাইমকে প্রিসাপোজ করে। আচ্ছা। ওগুলো টাইম নয়, কিন্তু টাইমকে প্রিসাপোজ করে। আমি বুঝতেই পারবো না 2, মানে 2 বুঝতে গেলে তো আমি বুঝতে হবে আইদার সাকসেসিভ কিংবা সিমালটেনিয়াস। দুটো কনসেপ্ট আছে, সাকসেসিভ, সিমালটেনিয়াস। হ্যাঁ। এটা বুঝতে হবে। এবার সেইটা বুঝতে গেলে আমাকে তো টাইমকে প্রিসাপোজ করতে হবে। হ্যাঁ। তাহলে কান্ট এখানে, 1 মিনিট,
কান্ট এখানে টাইমকে এস্টাবলিশ করলেন কি হিসাবে? টাইমকে এস্টাবলিশ করলেন একটা হচ্ছে প্রিসাপোজিশন, মানে সরি, একটা হচ্ছে আপ্রায়োরাই হিসাবে, সেকেন্ড হচ্ছে ইনটুইশন হিসাবে। ইনটুইশন বলার মানে নট ডিসকার্সিভ কনসেপ্ট, এই কথাটা বলার ভীষণ সিগনিফিকেন্স আছে যে সেটা এম্পিরিক্যালি আসে না। ইনটুইশন বলার অর্থ হচ্ছে এটা আপ্রায়োরাই, সেকেন্ড এটা ওয়ান, সিঙ্গুলার। স্পেস টাইমকে আমরা দুভাবে বুঝি, একটা ট্রান্সেন্ডেন্টালি বুঝি আর একটা এম্পিরিক্যালি বুঝি। এম্পিরিক্যালি মানে আমি যখন কোনো কিছু দেখি, আমার সামনে একটা জলের বোতল আছে, আমি এম্পিরিক্যালি দেখছি, তো সেটা এম্পিরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেখানেও স্পেস দিয়ে বুঝি। কিন্তু যখন যুক্তি দিয়ে বুঝি তখন কিন্তু বুঝি ওই এম্পিরিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা সব নয়, স্পেসটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল এবং এটা আপ্রায়োরাই। যেমন আমি যদি জলের বোতলটাকে নাও দেখতাম, আমায় যদি কেউ বলতো তোমার সামনে একটা জলের বোতল আছে, আমি কি অন্য কিছু বুঝতাম? আমি বুঝতাম সেটা কোনো একটা দেশে আছে। ওই অভিজ্ঞতা তো হয়নি, অভিজ্ঞতা পূর্বভাবেই বুঝে যেতাম কোনো একটা দেশে আছে, কোনো একটা কালে আছে। এই নয় চিরন্তন আম, অনাবিল কাল থেকে রয়েছে, এরকম তো বুঝতাম না, যে কোনো একটা কালে আছে, সেটা কোনো একটা দেশে আছে, কোনো না কোনো দেশে আছে। কোন দেশে আছে সেটা জানতে গেলে এক্সপিরিয়েন্স লাগে। কিন্তু জলের বোতলটা কোনো একটা দেশে আছে, কোনো একটা কালে আছে, এটা জানতে গেলে অভিজ্ঞতা লাগে না। অভিজ্ঞতা ছাড়াই এটা আমি জানি, জানি ও ছাড়া থাকতে পারবে না। এই যে নেসেসিটি, এটা কোথা থেকে এলো? রিজন থেকে আসছে। উনি বলবেন সেন্সিবিলিটি থেকে আসছে, এটা ফর্ম অফ সেন্সিবিলিটি, এটা সেন্সিবিলিটি একটা ফর্ম। সরি, সেন্সিবিলিটির ফর্ম হিসেবে এটাকে আপনারাই জানছি। কারণ আমি জানি আমার যা কিছু অভিজ্ঞতা হবে ওই স্পেস টাইমের মধ্যে দিয়েই হবে। অনেকে একটা চশমার এক্সাম্পল কোট করেন, মানে উল্লেখ করেন, এটা সেরকম। আমি যদি জানি আমার চোখে লাল চশমা লাগানো আছে, আমি জানবো যা কিছু আমার অভিজ্ঞতা হবে লাল রঙের হবে। এটা আমার অভিজ্ঞতা হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করে না, এটা আমি আগে থেকেই জানি। আমার অভিজ্ঞতা হলে লাল চশমার মধ্যে দিয়ে হবে। আচ্ছা, আরেকটু এগোই, আরেকটু পড়া যাক। এখন কারণ ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক, ট্রান্সেন্ডেন্টাল
এস্থেটিকের ওই যেখানে এটা আলোচনা করছেন, মানে 1 মিনিট, যেখানে তিনি ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন আলোচনা করছেন, সেখানে কান্টের জায়গায় এত ট্রান্সেন্ডেন্টাল কথাটা আছে যে মুশকিল হয়ে যায়। ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ টাইম আলোচনা করছেন, সেখানে তিনি যা বলছেন তা এরকম। আমার একটু টাইম লাগছে, কারণ একটা বই খুলে আরেকটা বই খুলতে হচ্ছে। উনি সেকেন্ড এডিশনে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে উনি এই যে থার্ড আর্গুমেন্টটা, এইটাকে উনি নিয়ে গেছেন ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে, মেটাফিজিক্যাল এক্সপোজিশনে আর রাখেননি এই জায়গাটা। Transcendental exposition of time. I can appeal to number 3, where number 3 মানে third argument, where in order to be brief, I have placed that which is properly transcendental under the heading of the metaphysical exposition. Here I add further that the concept of alteration and read it, the concept of motion, alteration of space is only possible through and in representation of time. That if this representation were not a priori inner intuition, then no concept, whatever it might be, would make comprehensible the possibility of an alteration, that is, of a combination of contradictory opposed predicates. In one and the same object. Only time can both contradictorily opposed determinations in one thing be encountered, namely successively. Our concept of time, therefore, explains the possibility of as much synthetic a priori cognition as is presented by the general theory of motion, which is no less fruitful. এই জায়গায় বলছি, দেখো
কন্ট্রাডিক্টরি প্রেডিকেট আমরা অ্যাপ্লাই করতে পারি তখনই যখন আমরা টাইমের কনসেপ্ট ইন্ট্রোডিউস করি। ফর এক্সাম্পল, সহজ এক্সাম্পল, ম্যাঙ্গো। একটা ম্যাঙ্গো গ্রিন ছিল, ইয়েলো। দুটো, তাহলে দুটো ম্যাঙ্গো পেলে, একটা গ্রিন ম্যাঙ্গো, একটা ইয়েলো ম্যাঙ্গো। একই ম্যাঙ্গোর উপর তুমি কন্ট্রাডিক্টরি প্রেডিকেট অ্যাপ্লাই করতে পারবে না। তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন টাইম বা সাকসেশনের কনসেপ্ট অ্যাপ্লাই করবে, পূর্বাপর্যের সম্পর্ক অ্যাপ্লাই করবে, যে আগে গ্রিন ছিল পরে ইয়েলো হলো। এই আগে পরে কনসেপ্টটা ইন্ট্রোডিউস না করলে তুমি কিন্তু গ্রিন ম্যাঙ্গো কি করে ইয়েলো ম্যাঙ্গো হয়ে গেল, নাহলে দুটো ম্যাঙ্গো হতো। একই জিনিসের উপর কন্ট্রাডিক্টরি প্রেডিকেট অ্যাপ্লাই করতে গেলে তোমার টাইমের কনসেপ্ট লাগবে, টাইমের কনসেপ্ট ছাড়া হবে না। এটা কান্ট বললেন। তাহলে যেহেতু আমরা একই বস্তুর উপর, এবার উল্টো দিক থেকে আর্গুমেন্টটা ধরো, যেহেতু আমরা একই বস্তুর উপর কন্ট্রাডিক্টরি প্রেডিকেট অ্যাপ্লাই করতে পারি, সেহেতু স্পেসকে, টাইমকে আপনারাই বলতে হবে। এবার কনক্লুশনস করছেন। কনক্লুশনস গুলো তোমাদের একটু মনে করিয়ে দিই, প্রায় স্পেসের মতন। কান্ট অন্য জায়গায় বলছেন, দেখো, লাইবনিজ রিলেশন তো বলেছেন, স্পেস অ্যান্ড টাইম আর রিলেশন, কিন্তু সে জায়গাটা পরে দেখিয়ে দেবো। কিন্তু লাইবনিজের পক্ষে রিলেশন বলাও সম্ভব নয়। কারণ লাইবনিজের কাছে কি আছে? লাইবনিজের কাছে কেবলমাত্র মোনাডস আছে। মোনাডস গুলো উইন্ডোলেস। উইন্ডোলেস হলে তাদের মধ্যে পারস্পরিক রিলেশন হতে পারে না। যারা উইন্ডোলেস, উইন্ডোলেস কথার মানে কি? তাদের কোনো গবাক্ষ নেই, তারা একে অপরের সঙ্গে সম্বদ্ধ হয় না। এখন একে অপরের সঙ্গে সম্বদ্ধ না হলে তারা কিন্তু মানে পারস্পরিক সম্বন্ধ স্থাপন করতে পারে না। তাহলে লাইবনিজের কাছে এই পারস্পরিক সম্বন্ধটা কি? কাল্পনিক সম্পর্ক। কান্ট বলছেন এটাও সম্ভব নয়। কাজেই তাদের সম্পর্ক কোনোভাবে স্থাপন করা যাবে না। একদিকে নিউটনিয়ান স্পেস, যেখানে সত্যিকারের একটা স্পেস আছে, টাইম আছে, যার মধ্যে বস্তুস্থিতি আছে। আরেকদিকে হচ্ছে লাইবনিজের কাল্পনিক সম্পর্ক। কান্ট বলছেন কোনোটাই সম্ভব নয়। কান্ট এক অর্থে বলছেন স্পেস এন্ড টাইম আর রিয়েল, এম্পিরিক্যালি রিয়েল। কারণ এম্পিরিক্যালি তো আমরা স্পেস এন্ড টাইমকে দেখতে পাই।
কিন্তু ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল in the sense that transcendentally they are conditions of experience. Kant left no stones unturned to prove that space and time are transcendentally ideal. যে এরা মনেরই কন্ডিশন, মনের ভেতর থেকে আসে, তার মানে অলিক নয়, অসম্ভব নয়। এরা মনের ভেতর থেকে আসে। দাঁড়ো 1 মিনিট। জায়গাটা হারিয়ে ফেলেছি। If the understanding in generally is explained as the faculty of rules, এখন কান্ট আন্ডারস্ট্যান্ডিং কে বলেছেন ফ্যাকাল্টি অফ রুলস। এটা একদম খাতায় লিখে রাখো। কতগুলো রুল, আন্ডারস্ট্যান্ডিংটা কতগুলো রুল, কিরকম না তুমি দেখো সব গরুগুলোকে একসাথে করছো, কি করে করছো? নৈয়ায়িক বলবেন জাতি আকৃতি দিয়ে। তাহলে তুমি কতগুলো রুল দিয়ে করছো। তুমি গরুকে ঘোড়ার সাথে এক করে ফেলছো না। তাহলে এখানে কতগুলো রুল আছে, কতগুলো জিনিসকে সাবস্টেন্স বলছো, কতগুলো জিনিসকে অ্যাট্রিবিউট বলছো। নীল ঘট দেখো দুটোই প্রথমা বিভক্তি, কিন্তু তুমি ঘরটাকে সাবস্টেন্স বলছো, নীলটাকে বর্ণ বলছো, অ্যাট্রিবিউট বলছো, উল্টোটা বলছো না। তাহলে তোমার মনের মধ্যেই একরকম, কিন্তু ভাষার দিক থেকে একই। আমি বললাম তোমার নীলঘট ভাষার দিক থেকে একই রকম এক্সপ্রেশন আছে। নীলটাও প্রথমা বিভক্তি, ঘটটাও প্রথমা বিভক্তি। কাজে নীলঘট এটা একরকম ভাষার দিক থেকে তোমার একরকম ফ্রিডম দেয় যে তুমি যে কোনোটাকে এ করতে পারো, মানে তুমি যে কোনোটাকে তুমি এ করতে পারো,
তুমি যে কোনোটাকে সাবস্টেন্স হিসাবে ধরতে পারো, যে কোনোটাকে অ্যাট্রিবিউট হিসাবে ধরতে পারো, কিন্তু তুমি তা ধরো না। তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই এমন কিছু আছে যেটা তোমাকে এই ব্যত্যয়টা করতে সাহায্য করে। The understanding in if the understanding in general is explained as the faculty of rules, তাহলে তার মধ্যে কিছু রুল আছে, ইচ্ছা মতন হয় না। Then the power of judgments is the faculty of subsuming under rules. তাই তুমি যখন জাজমেন্ট করো তখন ওই রুল গুলো মেনে মেনেই জাজমেন্ট করো। That is of determining whether something stands under a given rule or not. তাহলে কোনো কিছু সেই রুলের আন্ডারে আসে কিনা সেটা তুমি তখন সেটাকে বিচার করো, সেটা ওই রুলের আন্ডারে আসছে কি আসছে না। কোনো একটা কজালিটি রুল দেখো, তুমি এরকম বলো না যেখানে সাবস্টেন্স আছে আর অ্যাট্রিবিউট আছে, তুমি এরকম বলো না সাবস্টেন্সটা অ্যাট্রিবিউটের কারণ কিংবা অ্যাট্রিবিউটটা সাবস্টেন্সের কারণ। ন্যায়ের কথা ভুলে যাও, তুমি এরকম বলো না অ্যাট্রিবিউটটা সাবস্টেন্সের কারণ কিন্তু কিংবা সাবস্টেন্সটা অ্যাট্রিবিউটের কারণ, এরকম কথা তুমি বলো না। সেখানে কার্যকারণ তুমি দেখো, কার্যকারণ ক্যাটেগরিটা লাগাওনি, তুমি সাবস্টেন্স অ্যাট্রিবিউট ক্যাটেগরিটা লাগিয়েছো। জেনারেল লজিক কন্টেন্স no precepts at all for the power of judgment, and moreover cannot contain them, for since it abstracts from all contents of cognition, সব জ্ঞানের বিষয় থেকে এটাকে আলাদা করে বুঝতে হয়, বোঝা হয়। সব জ্ঞানের বিষয় থেকে এটাকে আলাদা করে বোঝা হয়, কারণ বিষয় অনুসারে নয়, আমি আগে থেকেই বুঝে যাই। Nothing remains to it but the business of analyticity, analytically divided the mere form of cognition into concept, judgments, and inferences, and thereby achieving formal rules for all use of understanding. আচ্ছা, এখানে আমি একটু থামি, থেমে আমি তোমার প্রশ্ন করি। এক মিনিট। হ্যাঁ, এখন আমি এখানে একটু থেমে তোমাদের প্রশ্ন করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। কোনো জায়গায় দুর্বোধ্যতা থাকে তাহলে বলো। বাবা, আমি এত ভালো স্পিকার যে সবাই বুঝে যাচ্ছে।
আমার কথা। স্যার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে এই লাস্টে যেটা বললেন ফ্যাকাল্টি অফ রুলে, ওখানে লাস্টে যে পয়েন্টটা বললেন যে যেটার কারণে আমরা সাবস্টান্স থেকে অ্যাট্রিবিউটকে ডিফার করতে পারি, ওই জায়গাটা একটুখানি আরেকবার বললে একটু ভালো হয়, শেষের দিকটা একটু কনফিউশন হয়। দেখো, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য ফ্যাকাল্টি অফ রুলস বলে দেওয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং এর অনেক ক্যাটেগরিজ আছে, 12টা ক্যাটেগরিজ আছে। এখন খেয়াল করে দেখো, তুমি 12টা ক্যাটেগরিজ যে কোনো জায়গায় লাগাবো না, তাই না? কোথাও যেমন আমরা দেখলাম, ফর এক্সাম্পল, যখন টেবিল আর টেবিলের ব্রাউন বললাম, তখন সেখানে আমরা কজাল ক্যাটেগরি লাগাই না, সেখানে আমরা সাবস্টেন্স অ্যাট্রিবিউট এই ক্যাটেগরি লাগাই। কেন লাগাই? কোনো উত্তর নেই। তুমি কেন শ্বাস নাও, এর কোনো উত্তর নেই। তোমার কিডনি কেন কাজ করে, এর কোনো উত্তর নেই, অন্তত ফেনোমেনোলজিক্যাল উত্তর নেই। তোমার কিডনি কেন কাজ করে, তুমি কেন শ্বাস নাও, কারণ তোমার কিডনি হার্টের কাজ করে না, তোমার হার্ট কিডনির কাজ করে না, এটা ন্যাচারাল। এখানে একটা রুল আছে, রুলটা যদিও আমরা জানি না, ডাক্তাররা জানেন হার্ট কি কাজ করবে, কিডনি কি কাজ করবে। এটা এটা একটা রুল আছে, হার্ট কি কাজ করবে, কিডনি কি কাজ করবে। এখন কিডনি হার্টের কাজ করবে না, হার্ট কিডনির কাজ করবে না, তাহলে দেখো এখানে কতগুলো রুল কাজ করে। রুল কাজ করলেও এখানে রুলগুলো অটোনমাস, অটোনমাস বলবো না, স্পন্টেনিয়াস, নিজের থেকেই কাজ করে। ওর কাজের জিনিস এসে গেলে, হার্টের কাছে অক্সিজেন এসে গেলে অক্সিজেন পাম্প করে, অক্সিজেন না এলেও পাম্প করবে না। কিডনির কাছে তরল কোনো, শরীরের তরল কোনো এসে গেলে সে পাম্প করে, অক্সিজেন এলে সে পাম্প করবে না। সেটার কাছে ইউরিন জাতীয় কিছু, মানে লিকুইড এলে সে পাম্প করবে। এগুলো অটোনমাস, কিন্তু এগুলো রুল বাউন্ড। ঠিক তেমনি আন্ডারস্ট্যান্ডিং ইজ অটোনমাস। অটোনমাস আবার বারবার ভুল বলছি, স্পন্টেনিয়াস। অটোনমাস মানে তার একটা কনসাসনেস থাকে, তুমি কনসাসলি অ্যাপ্লাই করো, এটা কনসাসলি অ্যাপ্লাই করছো না, অটোনমাসলি অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে। তোমার প্রশ্নের উত্তর কি হলো? স্যার এখানে আমার একটা যে জিনিসটা মনে হচ্ছে, স্পন্টেনিয়াস বলছি এবং বলছি যে এই সব আন্ডারস্ট্যান্ডিং এ ঠিক আছে, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আছে, কিন্তু আমাদের নিজেদের রিয়েলাইজেশনের ক্ষেত্রে আমরা তো এগুলো বুঝছি। এই যে আমরা বলছি যে আমরা সাবস্টেন্স থেকে অ্যাট্রিবিউট কে আলাদা করতে পারি, বা যখন টেবিলের সাথে তার কালারের কথা বলছি তখন কজাল রিলেশনের কথা আনছি না। এই যে আনছি না, এই ব্যাপারটাতে তো আমি কোয়াইট কনসিয়াস, আমি একদম চেতন ভাবেই এটার কথা বলছি না। এবং আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি এটা বলছো না কেন, আমি বলবো কারণ এটা হয় না, এটা আনাটা অপ্রাসঙ্গিক। এই যে আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি, সেটা তো আমি আহ শিখেছি, আমি জেনেছি, সেটা আমার লজিকে ফিট হয়েছে, এবং এখন আমি নিজে থেকেই এইটা বলছি, যতই আমার ঘটনা বদলে যাক না কেন। তাহলে সেক্ষেত্রে আহ এই যে আমার লার্নিংটা, আমার রিয়ালাইজেশনটা, এটা কি থ্রু এক্সপিরিয়েন্স হচ্ছে, এরম ভাবে বলতে পারি? মানে বললে কি ভুল হবে কোথাও?
নাকি মানে এটা সেই মানে কার্টেসিয়ান টার্মিনোলজির মতো করে যদি আমি ইনেট এরকম ভাবে বলি, কোন বলাটা ঠিক হবে? এই জায়গাটা আমার খুব খটকা লাগছে। এখন দেখো, মানে কার্টেসিয়ান ইউনিটের মধ্যে একদম বলা ঠিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এইটা স্পন্টেনিয়াসলি হয়। এখন তুমি এখানে আরেকটা প্রসঙ্গ তুললে এটা যে এটা সম্পর্কে আমি তো কনসাস হতে পারি, কিছু সম্পর্কে আমি কনসাস হতে পারি কিন্তু কনসাস নই। যেমন ধরো আমার হার্টবিট সম্পর্কে আমি কনসাস হতে পারি, কিন্তু কনসাস হওয়াটা নেসেসারি নয় আমার হার্টবিট চলার জন্য। আমি কনসাস হতে পারি আমার হার্টবিট এইভাবে হচ্ছে, ইভেন আমি ডাক্তারের কাছে জেনে আসতে পারি যে মেকানিজমটা কি, কিন্তু আমার হার্টবিট চলার জন্য এটা কনসাস নই। তো এই জায়গাটা এখানে ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট যে আমি যখন মানে ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, ক্যাটেগরিজ গুলোকে বলা হয়েছে রুলস। এই রুলস অফ আন্ডারস্ট্যান্ডিং মানে ক্যাটেগরিজ গুলো যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমি কনসাস নই, কিন্তু কনসাস হতে পারি। এটা পরের লেভেলের, এটা রিজন, এটা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে নয়। আন্ডারস্ট্যান্ডিং মানে স্পন্টেনিয়াস, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু রিজনের মতো নয় যে অ্যাক্টিভ বা কনসাস। আচ্ছা স্যার, ব্যাপারটা কি তাহলে এরকম যে ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তারপরে আমি ব্যাপারটায় কনসাস হচ্ছি, হয়তো বা কিন্তু ওই হচ্ছে না, ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার কোনো কনসাসনেস নেই? কনসাসনেস নেই এবং হয়তো থাকবেও না। তুমি যদি হতে চাও হতে পারো, তোমার হার্টবিটের মতন। তুমি কনসাস না হলে একটা মানুষ হার্টবিট সম্পর্কে সারা জীবন কনসাস না হয়েও তার হার্টবিট চলতে পারে, কিন্তু কেউ যদি কনসাস হতে চায় তাহলে সে কনসাস হতে পারে। স্যার, আমার একটা যে জায়গাটা একটু সমস্যা লাগছে সেটা হচ্ছে যে আহ আমি একটা, এই যে হার্টবিটের এক্সাম্পল যেটা দিচ্ছেন, হার্টবিট মানে ফাংশন করার জন্য আমি জানলাম কি না জানলাম সেটার হার্টবিটের ইটসেলফের কোনো রকম তাতে কিছু আসে যায় না, সে তার মতো বিট করবে, ঠিক আছে, ওটা ফাংশন ওয়াইজ ঠিক আছে। কিন্তু যখন আমি জানছি তাতেও ওটার কিছু আসছে যাচ্ছে না। কিন্তু এই যে আমি জানছি, এবার আমি বলছি যে হ্যাঁ আমি জানি, এই যে আমার জানার লেভেলটা, এটা তো আমার এই এই যে আমি জানছি বলে আমি যখন কি বলবো, এই যে এখন আপনি আমাদের যেটা পড়াচ্ছেন এই পড়াটা তো বুঝছি, বুঝতে গিয়ে ও যখন আপনি বলছেন যে লাইনটা যে বললেন যে সাবস্টেন্সকে অ্যাট্রিবিউট থেকে আলাদা করতে পারি, এটা আপনি বললেন আমরা বুঝলাম, প্র্যাকটিক্যালি সাবস্টেন্স অ্যাট্রিবিউট থেকে আলাদা, কিন্তু আপনি এটা বলছেন, কান্ট বলেছে সেটা আপনি আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা বুঝতে পারছি, রিয়ালাইজ করতে পারছি, এবং এটাও বুঝছি হ্যাঁ সত্যি তো সাবস্টেন্স অ্যাট্রিবিউট থেকে আলাদা, এবং প্র্যাকটিক্যালি টেবিলের সাথে যখন টেবিলের কালারের কথা বলি, কজাল রিলেশনের কথা আনি, এই যে আমার বোধের দিক থেকে যে রিয়ালাইজেশনটা, এই জায়গাটাকে আমি বলতে চাইছি যে এই জায়গাটা কি সেই স্পন্টেনিয়াস রুল বাউন্ড, না এখানে মানে অ্যাকচুয়ালি রুলটা ফাংশন করার ক্ষেত্রে আমার এই ব্যক্তি আমিটার কোনো কন্ট্রোল নেই, যেহেতু আমি বেঁচে আছি হার্টবিট করবেই, সেখানে আমার কোনো কন্ট্রোল নেই, আমি চাইলেই ও বিট করবে বা আমি না, থামিয়ে দিতে এটা পারলাম এরকম ওইরকম না। কিন্তু আমি যখন কথা বলছি সেই জায়গাতে তো আমার কন্ট্রোল আছে, মানে আমি চাইলে ঠিক বলতে পারি, চাইলে ভুল বলতে পারি, চাইলে এটাকে আরো লুসিডলি বলতে ওইটাকে পারি, তো পাল্টাতে ওই পারো না, জায়গায় হার্টবিটটাকে পাল্টাতে পারো না, হার্টবিটটা ওরকমই চলবে। হার্টবিট তুমি পাল্টাতে হ্যাঁ, পারো, তুমি বলতে পারো না না ওটা, হার্টবিট থাম, থাম চল, থাম চল, এরকম তুমি না বলতে পারো। পারি না, তো পারি না, কিন্তু আমি যখন ভাষায় জিনিসটাকে এক্সপ্রেস করছি তখন আমি একটা বলতেই পারি।
না, তুমি ভাষায় বলতে পারো, কিন্তু ওই তোমার যে মেকানিজম ওইটাকে তুমি পাল্টাতে পারো না। তোমার ওই মেকানিজমটা ওইভাবেই চলবে। তুমি টেবিলটাকে সাবস্টেন্সই দেখবে, আর তার ব্রাউন কালারটাকে তুমি তার অ্যাট্রিবিউটই দেখবে। তোমার আর কিছু করার নেই। ওই থামচলের মতন, তুমি থামচলের মতন তুমি চালাতে পারবে না, ওটা অটোনমাস। তুমি ভাবতে পারো, আর স্যার তুমি ভাবতে পারো অন্যভাবে ভাবি, কিন্তু ভাবার কোনো রাস্তা নেই যে ব্রাউনটা হচ্ছে সাবস্টেন্স, টেবিলটা তার অ্যাট্রিবিউট। এই ভাবাটার তো তোমার কোনো সুযোগ নেই। এটা তুমি কিভাবে ভাববে? তোমার মেকানিজমটা ওইভাবে তৈরি হয়ে রয়েছে যে ওইটাকে সাবস্টেন্স, ওইভাবে অ্যাট্রিবিউট। সংস্কৃতে আছে যে তুমি বিশেষটাকে বিশেষণ করতে পারো, বিশেষণটাকে বিশেষ্য করতে পারো, কিন্তু তাই বলে তোমার কনসাসনেসটা পাল্টাবে না। তোমার কনসাসনেসটা ওই রকমই, মানে তুমি বিশেষ্যকে বিশেষণ করো, যেমন নীল ঘট, তুমি এটাকে বিশেষ্য করতে পারো, ওটাকে বিশেষ্য করতে পারো, কিন্তু কিছু যায় আসে না। তোমার কনসাসনেসটা হবে হচ্ছে ঘটটা, কনসাসনেসটা এটাই হবে। তাছাড়া তো তোমার কোনো গতি নেই, তুমি করবে কি করে? তোমার হার্টবিটের মতন, তুমি হার্টবিটটাকে থামচল করতে পারবে না, ঠিক তেমনি এটাকেও তুমি করতে পারবে না কিছু। স্যার বলছি এই পার্টটা পার্টিকুলারলি কোন কোন সেকশনটায় আছে একটু বলে দেবেন প্লিজ? মানে ওইগুলো তোমাকে আমি তো অনেক জায়গা থেকে বলি, কিন্তু তোমাদের তো মোটামুটি সেকশন গুলো বলে দিলাম। যেমন ধরো আমি এই জায়গাগুলো লাস্ট B59, 60, B59, 60 এক জায়গায় বললাম, আর এক জায়গায় বললাম যে B295 থেকে B243, এরকম কয়েকটা জায়গা আমি থেকে বললাম। তো সেই জায়গাগুলো এগুলো পাবে। আর কোনো প্রশ্ন থাকলে বল। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আগামী সপ্তাহে কি আমরা ক্লাস করব? 4 তারিখ হচ্ছে, ওই ভাইফোঁটার পরে পরে। কিছু নেই হতে পারে। বলো তো, তোমাদের কি আপত্তি আছে? তোমাদের কি কোথাও বাইরে যাওয়ার আছে? আপনার অসুবিধা না থাকলে আমরা করবো। আচ্ছা ঠিক আছে, 4 তারিখে হবে। ক্লাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তোমরা যারা রেগুলার করো তাদের জন্য আমার খুব একটা আছে, মানে কি বলবো, তোমাদের তোমরা যারা রেগুলার করো তাদের জন্য আমার